ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে কয়েকজন ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেলেছিলেন চান্দিকা হাথুরুসিংহে। আফিফ হোসেন ছিলেন তার মধ্যে একজন। এরপর সবশেষ 2.5 বছরে জাতীয় দলে আর সেট হতে পারেননি আফিফ। বাঁহাতি এই ব্যাটার বলছেন হাতুরুর অধ্যায় তিনি ভুলে যেতে চান। এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা আফিফকে জাতীয় দলের পজিশনে ডিপিএল খেলতে বলেছে জাতীয় দল ম্যানেজমেন্ট। ওর চ্যাপ্টার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমি এটা মনে রাখতে চাই না। কোন দিনগুলো ভুলে যেতে চান আফিফ হোসেন? ফিরে যাওয়া যাক 2023 সালের মার্চে। সাকিব, মুশফিক, রিয়াদকে নিয়ে গড়া অভিজ্ঞ মিডল অর্ডারে জায়গা মিলত না সহজাত পজিশন ছেড়ে। অধিকাংশ সময়ই আফিফ হোসেন তাই ব্যাট করতেন 7 নম্বরে। সেখানে অন্যতম ভরসা ছিলেন আফিফ। কোচ হিসেবে চান্দিকা হাথুরুসিংহে ফিরতেই গল্পটা বদলে যায়। প্রথমে টি-20 থেকে, পরে বাঁহাতি এই ব্যাটার বাদ পড়েন ওয়ানডে থেকেও। ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে ওয়ানডে ব্যর্থতায় কেন টি-20 থেকে বাদ পড়েছিলেন সেটাই ছিল প্রশ্ন। প্রশ্ন ছিল আরও একটা, হাথুরুর সঙ্গে আফিফের আসলে হয়েছিল কি? হাথুরু যখন কোচ হয়ে এসেছিলেন ওই জায়গায় আপনার সঙ্গে ব্যাটে বলে মেলেনি, কি মনে হয় ওইটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা ব্যাড ইম্প্যাক্টের জায়গা? ব্যাড ইম্প্যাক্টের জায়গা অবশ্যই, বাট ওর চ্যাপ্টার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমি এটা মনে রাখতে চাই না। কেন? এটা আমার ইচ্ছা, আমি মনে রাখতে চাই না। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা সহজ না। প্রায় প্রতিদিনই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয় দলের রান বাড়ানোর তাগিদেও। তাই ব্যর্থতার পরিমাণও বেশি। আফিফের গল্পটাও একই। বিসিএলে সেঞ্চুরি করে দলে ফিরলেন, লোয়ার অর্ডারে পারফর্ম করতে না পেরে আবার একাদশ থেকে বাদও পড়লেন। যে কারো পজিশন চেঞ্জ হলে একটু ডিফিকাল্ট টাইম যায়, বাট ওটা যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নেওয়া যায় ততটাই তার জন্য বেটার। তো টিম ম্যানেজমেন্ট থেকেও একটা প্ল্যান থাকে, তো ওটার বাইরে তো আমি আর কিছু করার থাকে না। তো যেই প্ল্যান থাকে সেই অনুযায়ী চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার। কিন্তু ওটা কি আইডিয়াল আপনার কাছে, কি মনে হয়? এটা তো টিম ম্যানেজমেন্টের ডিসিশন। তো এখানে একটা ডিসিশন যখন টিম ম্যানেজমেন্ট নিবে, তো কারোর জন্য আইডিয়াল না হলেও সেটা তার করতেই হবে, কিছু করার থাকে না এখানে। ওই পজিশনে আসলে ব্যাটিং করার জন্য সময় কম থাকে, আর যেদিন সময় বেশি থাকে হয়তো সেদিন আর্লি উইকেট পড়ে যায়, এরকম টাইপের কিছু সিচুয়েশন আসে। লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটিং করে থাকে তারা ডেইলি পারফর্ম করে না কখনোই, তারা 1-2টা ম্যাচে ভালো পারফর্ম করে টিমের সিনারিও চেঞ্জ করে। তো আমার মনে হয় এই পজিশনে যারা ব্যাটিং করে তাদেরকে আরও একটু বেশি সুযোগ দেওয়া উচিত। সিলেক্টরদের সাথে এখানে একটা কথা হয়েছিল যে ওখানে যে পজিশনে ব্যাটিং করছি ন্যাশনাল টিমে, চেষ্টা করব যাতে প্রিমিয়ার লিগে ওরকম সিচুয়েশনে যাতে ব্যাটিং করতে পারি, তাহলে জিনিসটা ইজি হবে ওখানে গিয়ে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজের দিকে না, আপাতত ডিপিএলেই আফিফের পুরো মনোযোগ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। না, আফিফ ধ্রুব বরাবরই সম্ভাবনার নাম ছিল এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে নিশ্চয়ই, 2018 কিংবা তার সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু জাতীয় দলে বেশ ভালোভাবে থিতু হতে পেরেছেন। আফিফ ধ্রুব অ্যাজ অ্যান অলরাউন্ডার সবাই স্বপ্নটা দেখতো তাকে নিয়ে যে ব্যাট হাতে ভালো করবেন কিংবা বোলিংয়েও পুষিয়ে দেবেন, বাংলাদেশে একটা ভালো অ্যাসেট। তবে বারবার সুযোগ পেয়েও সেই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারেননি। ঘরোয়াতে কখনো কখনো ভালো করেছেন, তবে ন্যাশনাল টিমে যখনই সুযোগ পেয়েছেন তখনই আবার ব্যর্থই হয়েছেন এক প্রকার বলা যায়। তবে তার জন্য শুভকামনা থাকবে। এদিকে আসন্ন বিশ্বকাপে 3-4টি ম্যাচ জিততে চান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রত্যাশা অনুযায়ী দল হওয়ায় খুশি টাইগ্রেস অধিনায়ক। সেরাটা দিতে পারলে আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবার ভালো করার প্রত্যাশা দিচ্ছেন জ্যোতি। সবকিছু বিবেচনায় রেখে আসলে সিলেকশন করা হয়েছে। সিলেক্টর এভাবেই চিন্তা করেই টিম দিয়েছেন সো ফার। এবং আমি যেটা মনে করি যে ওয়েল এনাফ ব্যাটার আছে, বোলিং অ্যাটাকে অনেক ভালো আছে। সর্বপ্রথম হচ্ছে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা একটা ম্যাচ উইন করেছিলাম দুবাই। দেন কিছু ভালো ক্রিকেট ওখানে খেলেছে, বাট ম্যাচ উইন আমরা করতে পারিনি। সো ফার লাস্ট ইয়ার থেকে আমার কাছে এবার যেটা মনে হচ্ছে আমাদের এর থেকে বেটার পসিবিলিটিস আছে যে আরও ম্যাচ উইনের সংখ্যা বাড়িয়ে তোলা, এবং স্পেশালি হচ্ছে প্লেয়ারদের ভিতরে যে হাংগ্রিনেসটা আছে যে না, আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এবার আমরা আরও বেটার ওয়েতে আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তা ভাবনা আমাদের আছে। এবং
ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপের জন্য জ্যোতি মারুফেদের জন্য শুভকামনা থাকবে। এখনের তুলনায় আগের বোর্ডগুলোতে রাজনৈতিক প্রভাব ছিল তুলনামূলক কম, ছিল একটা সামঞ্জস্য, বলছেন সাবেক বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। আগে কমিটিতে বেশ প্রাধান্য পেয়েছিল সাবেক ক্রিকেটাররাও, বলছেন এই ক্রিকেট সংগঠক। বিসিবিতে না থাকলেও বিপিএল এর বকেয়া সমাধানে বর্তমান কমিটিকে সহায়তা করতে চান সাবেক এই পরিচালক। 2 সপ্তাহ পরেই বিসিবি নির্বাচন, ভোটারের সাথে প্রার্থী কারা হচ্ছেন সেটাও প্রায় চূড়ান্ত। তবে নির্বাচনী আমেজ তেমন একটা নেই। এরই মধ্যে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠছে। ভোটের আগেই 6 জনের পরিচালক হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ক্রিকেট বোর্ডে তো রাজনৈতিক প্রভাব ছিল বরাবরই। এই যেমন গেল অক্টোবরে আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচন নিয়েও আছে প্রশ্ন, আছে সরকার থেকে হস্তক্ষেপের অভিযোগ। সেই বোর্ডেরই পরিচালক ইফতিখার রহমান মিঠু বলছিলেন তখন আর এখনকার মাঝে পার্থক্যর কথা। সব সময় বাংলাদেশে একটা এটার প্রভাব ছিল, কিন্তু যেটা হতো যে আপনার আমাদের ক্রিকেটের সাথে জড়িত লোক থেকেই তারাই আসতো। ওই তো মানে দুইটা একটু ডিফারেন্ট ছিল যে আপনি ক্রিকেট অর্গানাইজার ছিলেন, সাথে আপনার অ্যাফিলিয়েশন ছিল কার সাথে, তো এটা দুইটা মিলে হতো। সো এইবার যে অনেক নতুন মুখ এসছে। এবার কাউন্সিলরদের তালিকায় নেই অনেক পুরনো সংগঠকের নাম। প্রার্থীদের মধ্যে তামিম ইকবালের সঙ্গে সাবেক ক্রিকেটার হিসেবে আছেন শুধুই মিনহাজুল আবেদিন নান্নু। এখানেও প্রশ্ন তুলেছেন মিঠু। এইবার আমার যেটা পরিলক্ষণ যে একটু ক্রিকেটার কম আছে। আপনি যদি দেখেন, যেটা শুনছি যে নান্নু তামিম এই দুইজন ছাড়া ক্রিকেটার নেই। সো আরও যদি কিছু ক্রিকেটার আসতো, ক্রিকেটার আমি বলতেছি অর্গানাইজার, তো অর্গানাইজারই আপনার এটার ডেফিনেশন আলাদা। ক্রিকেটার আসতো, আমার মনে হয় তামিমের জন্য সহজ হতো, আসতে চাচ্ছে। সো আমরা এটা সময় বলবে হাউ দে পারফর্ম। বিপিএলে লস সহ ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারদের বকেয়া নিয়ে এখনো হয়নি সুরাহা। অ্যাডহক কমিটিতে সেই দায়িত্বে আছেন ফাহিম সিনহা। পদ না থাকলেও বকেয়া সেই ইস্যু সমাধান করে দায়িত্ব শেষ করতে চান ইফতিখার রহমান মিঠু। আমার জানা মতে ঢাকার কিছু বিদেশি প্লেয়ারদের টাকা বাকি আছে এবং সিলেট এবং অন্যদের একটু টুকটাক বাকি আছে। সো আমি যেটা যে নতুন করে বিপিএল নেবে, আমার যে হেল্প লাগবে, যে আমার চ্যাপ্টারটা ক্লোজ করার জন্য আমার যা সাহায্য লাগবে, আমি চাই যে এটা দিয়ে ক্লোজ করে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফুটবল প্রসঙ্গে যাওয়া যাক। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, উত্তর আমেরিকার 3 দেশে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ 2026 ফিফা বিশ্বকাপ। 48 দেশের এই বিশাল আসরে বিশ্বসেরাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন কোটি সমর্থক। কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছে ফুটবল দুনিয়া। চোটের নিষ্ঠুর থাবা, ফর্মহীনতা কিংবা বাছাই পর্বের বৈতরণী পার হতে না পারায় এবারের বিশ্বকাপে দেখা যাবে না বেশ কিছু সুপারস্টারকে। বিশ্বকাপের মাঠ কাঁপাবে 48টি দল, অথচ সেই মঞ্চেই থাকছে না ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিছু নাম। বাছাই পর্বের গ্রুপ পর্বেই ভেঙে গেছে অনেকের লালিত স্বপ্ন, যেমন বার্সেলোনার 37 বছর বয়সী কিংবদন্তি রবার্ট লেভানডোভস্কি। পোল্যান্ডের বিদায়ের পর কান্নাসিক্ত চোখে মাঠ ছেড়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটাই খেলা হলো না তার। বড় ধাক্কা খেয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিও। বসনিয়ার কাছে ধরাশায়ী হয়ে টানা 3য়বারের মতো বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হয়েছে আজ্জুরিদের। ফলে জিয়ানলুইজি দোন্নারুম্মা বা সান্দ্রো তোনালির মতো তারকাদের মিস করবে বিশ্ব। একই ট্র্যাজেডি নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন ও লুকম্যানের। ক্যামেরুনের ব্রায়ান এমবিউমো, হাঙ্গেরির সোবোসলাই কিংবা জর্জিয়ার কাভারাৎসখেলিয়া, সবাইকে এবার থাকতে হচ্ছে কেবলই দর্শক হয়ে। বাছাই পর্বের ব্যর্থতা যদি এক ধাক্কা হয়, তবে অন্য ধাক্কাটার নাম ইনজুরি। ক্লাব ফুটবলে ধকল নিতে না পেরে একদম শেষ মুহূর্তে ছিটকে গেছেন অনেকে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের উপর চোটের আঘাতটাই সবচেয়ে বেশি। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো এবং চেলসির 19 বছর বয়সী উদীয়মান জাদুকর এস্তেভাও, দুজনেই ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে। রক্ষণভাগে নেই এদের মিলিতাও। আর লিওনেল স্ক্যালোনির দল থেকেও ছিটকে গেছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তবে শুধু ইনজুরি বা ভাগ্য নয়, কারো কারো কপাল পুড়েছে ফর্মহীনতায়। সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইংল্যান্ড দল। ক্লাব ফুটবলে খারাপ মৌসুম কাটানোর অপরাধে ফিল ফোডেন এবং কোল পালমারের মতো ইনফর্ম তারকাদের স্কোয়াড থেকেই ছেঁটে ফেলেছেন ইংলিশ কোচ। ব্রাজিল দলও একই কারণে দলে রাখেনি জোয়াও পেড্রো ও রিচার্লিসনকে।
মাঠের মহারথীদের এই অনুপস্থিতি নিশ্চিতভাবেই পোড়াবে ফুটবল ভক্তদের। তবে চেনা তারকাদের শূন্যতা পেরিয়ে উত্তর আমেরিকার এই বিশ্বকাপে হয়তো জন্ম নেবে নতুন কোনো বিশ্বজয়ী নায়ক। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। খেলতে হবে আমেরিকার মাটিতেই, অথচ মার্কিন মুলুকে থাকা মানা। যুদ্ধ আর নিরাপত্তার মারপ্যাঁচে বদলে গেল দৃশ্যপট। ট্রাম্পের হুঁশিয়ারি আর ভিসা জটিলতা এড়াতে এবার মেক্সিকো সীমান্তে ঘাঁটি গাড়ছে ইরান। ফিফার সবুজ সংকেত নিয়ে তারা নিজেদের ট্রেনিং বেস সরিয়ে নিচ্ছেন মেক্সিকোর টিজুয়ানায়। তবে লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলেই বেলজিয়াম, নিউজিল্যান্ড আর মিশরের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামতে হবে ইরানকে। বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা ছিল আমেরিকার অ্যারিজোনাতে ঘাঁটি গাড়বে ইরান ফুটবল দল, কিন্তু যুদ্ধ আর নিরাপত্তার মারপ্যাঁচে বদলে গেল দৃশ্যপট। মার্কিন ডেরায় খেলার মাঠ ঠিক থাকলেও থাকার জায়গা থাকছে না আমেরিকায়। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ জানিয়েছেন, ফিফার সবুজ সংকেত নিয়ে তারা নিজেদের ট্রেনিং বেস সরিয়ে নিচ্ছেন মেক্সিকোর টিজোয়ানায়। হঠাৎ কেন এই পরিবর্তন? নেপথ্যে রয়েছে বৈশ্বিক রাজনীতি। মার্চ মাসেই ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলার পর থেকেই চড়ছিল উত্তেজনার পারদ। এমনকি খোদ ডোনাল্ড ট্রাম্পও শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আমেরিকার মাটিতে ঝুঁকির মুখে পড়তে পারে ইরানি ফুটবলারদের নিরাপত্তা। সেই সাথে যোগ হয়েছে ভিসা জটিলতার ভয়। তাই তো মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ম্যাচ খেলার রাস্তা বেছে নিল ইরান। ফিফা বিশ্বকাপের সব দলের ক্যাম্প চূড়ান্ত করেছে। ভিসাজনিত জটিলতার কারণে ইরান ফুটবল দলের ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ ফিফা অনুমোদন করেছে। এখন ইরান দল অবস্থান করবে মেক্সিকো সীমান্তের আধুনিক টিজুয়ানা ক্যাম্পে। লস অ্যাঞ্জেলসে হতে যাওয়া দুটি ম্যাচের জন্য এই ক্যাম্পটি অত্যন্ত সুবিধাজনক, কারণ সেখান থেকে লস অ্যাঞ্জেলসের বিমান দূরত্ব মাত্র 55 মিনিট। এছাড়া সিয়াটলের ম্যাচটির জন্য যাতায়াত সময় একই থাকছে। মেক্সিকোতে ক্যাম্প করায় ইরান দল বড় ধরনের ভিসা জটিলতা থেকে বেঁচে গেল। তবে বেস ক্যাম্প বদলালেও ম্যাচ কিন্তু বদলাচ্ছে না। ফিফা কংগ্রেসের করা বার্তা, খেলা হবে আমেরিকার মাটিতেই। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সাফ জানিয়েছেন, রাজনীতি একদিকে, ফুটবল অন্যদিকে। ইরানকে লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলেই খেলতে হবে বেলজিয়াম, নিউজিল্যান্ড আর মিশরের বিপক্ষে, কারণ ফুটবলের কাজই হলো বিশ্বকে এক সুতোয় গাঁথা। ইতিহাস বলছে, আগের 6টি বিশ্বকাপের কখনোই প্রথম রাউন্ড পার করতে পারেনি ইরান। এবার মাঠের বাইরের এত সব বিতর্কের চাপ সামলে সপ্তমবারই কি ইতিহাস গড়তে পারবে পার্সিয়ান স্টাররা, নাকি রাজনীতির মারপেঁচে আটকে যাবে ফুটবল? উত্তর মিলবে আগামী 11 জুন থেকে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য 32 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। দলে আছেন সৌরভ দেওয়ান, পিয়াস নোভা, শ্রাবণ, মিঠু ও মোর্শেদ সহ আরো অনেকে। 12 দিন আগে 13 মে সান মেরিনো ম্যাচের 32 সদস্যের স্কোয়াড জানিয়ে দিয়েছিল যমুনা টেলিভিশন। স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় নাম প্রত্যাহার করে নিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন, আর মালদ্বীপ দলে সরিয়ে নেওয়া হয়েছে গোলকিপার শ্রাবণকে। সেই তালিকার বাকি 30 জনের নাম পুরোপুরি অপরিবর্তিত। টমাস ডুলির প্রথম স্কোয়াডে ছিল না বড় কোনো চমক। মার্চে সিঙ্গাপুরের স্কোয়াডটাই মোটামুটি অপরিবর্তিত। ফিরেছেন তপু বর্মন আর নতুন মুখ পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন। রবিবার বাফুফে ভবনে টমাস ডুলি এই স্কোয়াড চূড়ান্ত করেছেন। সোমবার বেলা 12টায় ঢাকার একটি হোটেলে রিপোর্টিং করবে ফুটবলাররা। তবে কিংসের 10 ফুটবলার যোগ দিবে মঙ্গলবার। হামজা, সমিত, জায়ান ছাড়া 27 জন মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুশীলন করবে। এদিকে একই দিন ঘোষণা করা হয়েছে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের 32 জনের প্রাথমিক স্কোয়াড, যেখানে আছেন আলামিন, সৌরভ দেওয়ান, পিয়াস নোভা, মিঠু, মোর্শেদ, শ্রাবণের মতো লিগের উদীয়মান পারফর্মাররা। তবে স্কোয়াডে রাখা হয়নি কিউবা মিচেলের মতো কোনো প্রবাসী ফুটবলার। হামজা ভাই আমার আইডল বাংলাদেশে এখন বর্তমানে। এখন ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করার অনেক ইচ্ছা আছে, তো আশা আছে যাতে ন্যাশনাল টিমে যাইতে পারি। তো আমরা আমার বয়সেও কথা বলবো, অবশ্যই তো আমরা চাইবো প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। এখন ওই টিমের কী অবস্থা থাকে বা ওই ন্যাশনাল টিমের কোচ কী চায় এটার উপরে চেষ্টা করি। অবশ্যই তো চেষ্টা করবো একটা 1-2টা যেন প্র্যাকটিস ম্যাচ খেলা যায়, কারণ প্র্যাকটিস ম্যাচ খেললে আমাদেরও যেমন ভালো হবে এবং ন্যাশনাল টিমেরও ভালো হবে। সোমবার ফর্টিস গ্রাউন্ডে কোচ মারুফুল হকের অধীনে প্রথম অনুশীলনে নামবে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে খেলতে যাওয়া দল। একই সময়ে 2 জাতীয় দলের ক্যাম্প সচরাচর দেখা যায় না, তাই ব্যস্ত সময় পার করছে বাফুফে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।
প্রতিটি মুহূর্তে যেখানে বেঁচে থাকাটাই বড় এক সংগ্রাম, সেখানেই স্বপ্ন বুনছে এক ঝাঁক খুদে ফুটবলার। ইকুয়েডরের গুয়াকিল শহরের সন্ত্রাসীদের অস্ত্রের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন তারা। গত বছর সন্ত্রাসী হামলায় প্রাণ হারান 5 ফুটবলার। চরম সহিংসতার মাঝেও এবারের ফিফা বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানোর স্বপ্ন তাদের। এক সময় ইকুয়েডরের এসমারালদাস অঞ্চলের রাস্তায় অবলীলায় ফুটবল খেলে বেড়াতেন আজকের আর্সেনাল তারকা পিয়েরো হিলক্যাপিয়ে। এখানকার আরেক প্রতিভা পিয়েরো ওর্তেগাও চায় ফুটবলার হতে, কিন্তু তার মাঠ আর উন্মুক্ত নয়। 4 দেয়াল আর কড়া নিরাপত্তার ঘেরাটোপে বন্দী তার ফুটবল শৈলী, কারণ বাইরের রাজপথ এখন দখল করেছে সংগঠিত অপরাধ চক্র। শৈশব থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন আমার। লিও ও ক্রিস্টিয়ানো আমার আদর্শ। ইন্টারন্যাশনাল ক্রাইম ইন্ডেক্স নিম্বিওর তথ্য মতে লাতিন অঞ্চলের সবচেয়ে সহিংস শহরগুলোর তালিকায় 8 নম্বরে গুয়াকিল। এক সমীক্ষায় দেখা গেছে গত বছর 9,000-এরও বেশি লোকের মৃত্যু হয় সন্ত্রাসী হামলায়। অপরাধীদের এই রক্তক্ষয়ী থাবা থেকে রেহাই পাননি দেশটির ফুটবলাররাও, প্রাণ হারান 5 জন। আমরা প্রতিনিয়ত একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। কিভাবে এই প্রতিকূলতার মাঝেও বাচ্চাদের নিরাপদে মাঠে আনা যায় সেই দুশ্চিন্তা প্রতি মুহূর্তের, কারণ দিন শেষে বাচ্চাদের নিরাপত্তা সবচেয়ে বড় বিষয়। এমন মৃত্যুকূপের ভেতর প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্যে থাকেন অভিভাবকরা। তবে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, এই খেলাটিকে ঘিরে স্বপ্ন লালন করছে খুদে ফুটবলাররা। অন্যদের কাছে এটা হয়তো সাধারণ বিষয়, কিন্তু একজন বাবা হিসেবে আমি জানি এই পরিবেশের মাঝে ছেলেকে মাঠে আনা কতটা কঠিন। আমি জাতীয় দলের হয়ে রাইট উইঙ্গার হিসেবে খেলতে চাই। স্বপ্ন দেখি দেশের হয়ে গোল করা। রক্তের দাগ, আতঙ্ক কিংবা অস্ত্রের ঝনঝনানি দমাতে পারছে না দেশটির ফুটবল উন্মাদনা। বিশ্বকাপকে সামনে রেখে লা বাহিয়ার জমজমাট বাজারে এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো হিলক্যাপিয়ে কিংবা কাইসেদোর জার্সি। এত হতাশা আর মৃত্যুর মিছিলে দাঁড়িয়েও ইকুয়েডর স্বপ্ন দেখছে 20 বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবারের বিশ্বকাপে জাতীয়তার বিচারে সবচেয়ে বেশি কোচ আর্জেন্টিনার, দ্বিতীয় সর্বোচ্চ কোচ ফ্রান্সের, আর তৃতীয় সর্বোচ্চ 4 জন কোচ আছে স্পেনের। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ নেই একজনও। আসন্ন আসরে 48 দলের মাঝে 26 দলেরই কোচ বিদেশি। পরিসংখ্যান বলছে বিদেশি কোচদের মধ্যে আর্জেন্টাইনদেরই কদর বেশি। এবারের বিশ্বকাপে 22টি দেশ নিজেদের দেশের কোচের উপর আস্থা রেখেছে। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম আর্জেন্টিনার স্কালোনি, ফ্রান্সের দেশম আর জার্মানির নাগলসমান। অস্ট্রেলিয়ার টনি পপোভিচ, বসনিয়ার বারবারেজ, কেপ ভার্দের বুবিস্তা, ক্রোয়েশিয়ার দালিচ, চেক রিপাবলিকের মিরোস্লাভ কুবেক, মিশরের হোসাম হাসান, ঘানার অটো আডো সহ আরও 12টি দেশ। 10 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে হাল সিটি। চ্যাম্পিয়নশিপের প্রমোশনাল ফাইনাল প্লে অফে মিডলসবোরোর বিপক্ষে 94 মিনিটের গোলে ম্যাচ জিতে নেয় সিটি। 2016-17 মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়েছে হাল সিটি। এমনকি তারা লিগ 1-এ নেমে গিয়েছিল। গত মৌসুমেও কোনো মতে রেলিগেশন এড়ায় তারা এবছর চ্যাম্পিয়নশিপের 6ষ্ঠ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে। সেমিফাইনালে 2 লেগ মিলে 2-0 ব্যবধানে মিলওয়ালকে হাঁটিয়ে দেয়। তারপর ফাইনালে 94 মিনিটে অলি ম্যাকবার্নির নাটকীয় গোলে ম্যাচ জেতে হাল সিটি। এই ফাইনাল প্লে অফে মিডলসবোরোর খেলারই কথা ছিল না। স্পাইগেট কেলেঙ্কারিতে সাউদাম্পটন বহিষ্কার হলে তারা আকস্মিক সুযোগ পায় এবং প্রস্তুতির অভাব ছিল যথেষ্ট লক্ষণীয়। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।